কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে সৌদি আরবের একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় কিছু প্লেন সৌদি আরবের রাস্তায় চলছে। আসলে যখনই সৌদি আরবের রাস্তায় সৌদি এয়ারলাইন্সের 3টা বোয়িং 777 এরোপ্লেনকে মানুষ 6 হুইলারের উপরে দেখতে পারে, তখন সবাই এটাকে ভিডিও করে ফেলে আর দ্রুত সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে দেয়। এটাকে গার্ড দেওয়ার জন্য এটার আগে এবং পেছনে অনেকগুলো পুলিশের গাড়ি ছিল এবং অনেকগুলো কর্মচারী ছিল, যারা কিনা এটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করছিল। এই প্লেনগুলোর জন্য কোথাও কোথাও তো বিশাল বড় ট্রাফিক জ্যামই লেগে যায়, আবার কোথাও কোথাও বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খুবই আশ্চর্য হয়ে এটার দিকে তাকিয়েছিল যে আসলে প্লেনটা রাস্তার মধ্যে কি করে চলে আসলো। প্রথমে সবাই ধারণা করেছিল সৌদি আরবের কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে হয়তোবা এই 3টা প্লেনকে কোথাও মেনটেন্যান্সের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো ধারে কাছে কোথাও হবে। তবে পরবর্তীতে তারা জানতে পারে যে আসলে এই 3টা প্লেনের গন্তব্যস্থল এখান থেকে প্রায় 850 কিলোমিটার দূরে সৌদি আরবের রাজধানী রিয়াদে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটা প্লেনকে 800 কিলোমিটার দূরে কোনো একটা যানবাহনের মাধ্যমে নিয়ে যাওয়ার রেকর্ড সৌদি আরবে এই প্রথমবার বানিয়েছে। এর আগে 2004 সালে এই রেকর্ডটা ইউরোপের কাছে ছিল, যখন একটা কনকর্ডকে হিথ্রো এয়ারপোর্ট থেকে নেদারল্যান্ডসের মিউজিয়াম অফ ফ্লাইটে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে দূরত্ব ছিল 634 কিলোমিটার। তবে সৌদি আরব একটা না, বরং তিনটা বোয়িং 777 এয়ারক্রাফটকে এত দূরে, মানে 850 কিলোমিটার দূরে গাড়ি দিয়ে নেওয়ার মাধ্যমে একটা বিশ্ব রেকর্ড বানিয়ে ফেলেছে। আর শুধুমাত্র এই বিশ্ব রেকর্ডই না, এটার পেছনে সৌদি আরবের অনেক বড় একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল, যেটা অনেক অংশেই সফল হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে জেনে আসি যে রাস্তায় এরোপ্লেন আনার পেছনের রহস্যটা কি এবং এটার পেছনে কি এমন প্ল্যানিংয়ে আছে। আসলে এই 3টা এয়ারক্রাফটের মধ্যে সর্বপ্রথম যে এয়ারক্রাফটটা ছিল সেটার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে AZAKG। রেকর্ড বলছে এটা 26 বছর পুরনো একটা বোয়িং 777 এয়ারক্রাফট, যেটা কিনা 26 বছর আগে মানে 1998 সালে সৌদি এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করা হয়েছিল। 18 বছর সার্ভিস দেওয়ার পরে প্লেনের মধ্যে কিছু ত্রুটির জন্য প্লেনটাকে এয়ারপোর্টে ফেলে রাখা হয়েছিল, আর বিগত 8টা বছর যাবৎ এটা জেদ্দা এয়ারপোর্টে দাঁড়া হয়েছিল। আর তাছাড়া বাকি যেই 2টা এয়ারক্রাফট আছে সেগুলো 18 বছর করে সার্ভিস দিয়েছিল, আর টেকনিক্যাল কিছু সমস্যার জন্য সেগুলো অনেক বছর ধরে এয়ারপোর্টে পড়েছিল। পুরো 18 বছরের সার্ভিস লাইফে এরা প্রায় 50,000 ঘন্টারও বেশি ফ্লাই করেছিল। সার্ভিস লাইফের মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা প্লেন নিজের নর্মাল পারফরমেন্স ধরে রাখতে পারে ততক্ষণ পর্যন্ত, আর যখনই সে তার নর্মাল পারফরমেন্স হারিয়ে ফেলে তখন এই বোয়িং 777গুলোকে নষ্ট হিসেবে বিবেচনা করা হয়। এটার মানে হচ্ছে এটার যে ম্যানুফ্যাকচারার আছে তারা এই পিরিয়ডের পরে এটাকে ইউজ করতে সরাসরি না করে দেয়। এখন এখানেই প্রশ্ন হচ্ছে যে যদি এই পিরিয়ডটা পার হয়ে যায় তাহলে কি এটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, মানে এটা চলাচলের অযোগ্য হয়ে যায়? আসলে যখনই একটা এয়ারক্রাফট তার সার্ভিস লাইফ কমপ্লিট করে ফেলে তখন সেই এয়ারক্রাফটটাকে এয়ারপোর্টের বোর্নইয়ার্ডে নিয়ে রাখা হয়। আসলে বোর্নইয়ার্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেকগুলো প্লেনকে একসাথে অনেক বছর ধরে রেখে দেওয়া হয়। প্লেনগুলো বিশেষ করে এমন একটা জায়গায় রাখা হয় যেখানে প্রায় সময় শুষ্ক মৌসুম থাকে অথবা মরুভূমির মতো কোনো জায়গা থাকে। তবে যেমনটা আমরা জানি যে সৌদি আরবের যেহেতু পুরোটাই মরুভূমি, এই জন্য এমন একটা জায়গা সৌদি আরবের জন্য খুঁজে বের করা খুব একটা কষ্টের কাজ ছিল না। আর এমন জায়গাগুলো চুজ করা হয় বোয়িংগুলোকে জং থেকে বাঁচানোর জন্য, কারণ ড্রাই এরিয়াতে যেহেতু বেশি ময়েশ্চার থাকে এই জন্য বোয়িংগুলোর লোহাতে খুব সহজেই জং ধরে যায়। বোয়িং ইয়ার্ডে পার্ক করার আগে এয়ারক্রাফটগুলোর সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলোকে সিল করে দেওয়া হয়, যাতে করে বালু, মাটি এবং পানি থেকে সেই সমস্ত জায়গাগুলো পুরোপুরি সেভ হয়ে থাকে। যদিও এই এয়ারক্রাফটগুলো একেবারেই ইউজলেস হিসেবে গণ্য হয়, মানে এগুলো তেমন কোনো কাজেই আসে না, তবে তারপরও এটা নর্মাল যেই মেনটেনেন্স সেটা করতেই হয়, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। একটা বোয়িং প্লেন তার সার্ভিস লাইফ শেষ করার পরেও এমন কিছু পার্ট রয়ে যায় যেগুলো এখন পর্যন্ত এক্সপায়ার হয়নি, যেমন সেটার ইঞ্জিন, সেটার কিছু ইলেকট্রনিক্স পার্ট, সেটার ল্যান্ডিং গিয়ার এবং সেটার সিটস। আর হালকা একটু মেনটেনেন্স করার পরেই ফাইনালি এগুলোকে একেবারে নতুন হিসেবে খুলে বের করে ফেলা হয়, আর পরবর্তীতে এগুলোকে অন্য জায়গায় ইউজ করা হয়। তবে যেই খালি খোসাটা পড়ে থাকে এটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। মডার্ন এয়ারক্রাফটের প্রায় 90% পার্টসই আবারও রিসাইকেল হওয়ার যোগ্য, যেমন এটায় থাকা অ্যালুমিনিয়াম, এটায় থাকা টাইটেনিয়াম এবং এটায় থাকা স্টিলগুলোও পরবর্তীতে রিসাইকেল হতে পারে। সার্ভিস লাইফ শেষ করার পরে চেক করা হয় যে প্লেনের কন্ডিশনটা কেমন আছে। যদি কন্ডিশনটা ভালো থাকে তাহলে প্রায় সময়ই এটাকে একটু ভালো করে সার্ভিস করে এটাকে একটা কার্গো শিপে কনভার্ট করে ফেলা হয়, অথবা এইটার কোনো পার্টের মাধ্যমে যদি দ্বিতীয় কোনো কাজ করা যায় তাহলে সেটাও পসিবল, যেমন ফ্লাইট সিমুলেটর। এই সমস্ত সিমুলেটরগুলো নতুন নতুন পাইলটদেরকে ট্রেন করার জন্য ইউজ করা হয়, আর এই সমস্ত প্রত্যেকটা সিমুলেটর প্রায় সময়ই সার্ভিস লাইফ শেষ করে ফেলা প্লেনগুলোর ককপিট থেকেই নেওয়া হয়। এই সমস্ত ইউজ কেসগুলো বাদ দিলেও যেই প্লেনগুলো অকেজ অবস্থায় পড়ে থাকে সেগুলোকে ইউজ করা হয় ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য, যেটা মডার্ন যুগে একটা নর্মাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যেমন কোনো হোটেল বানানো হয়
কোনো রেস্টুরেন্ট বানানো হয় অথবা মিউজিয়ামে সবার প্রদর্শনীর জন্য রাখা হয়। কিন্তু এগুলো ডিপেন্ড করে যেই এয়ারক্রাফটটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য ইউজ করা হচ্ছে সেটা সেই পর্যন্ত নেয়ার জন্য কতখানি খরচ হতে পারে সেটার উপরে। এখন এটা তো নর্মাল একটা ব্যাপার যে একটা এয়ার রেস্টুরেন্ট দেওয়ার ট্রাই করবে সে প্রথমে সেই প্লেনটাকে কিনবে এবং পরবর্তীতে সেটাকে নিয়ে যাওয়ার খরচটাও সে বহন করবে। আর যেই প্লেনগুলো অকেজো অবস্থায় পড়ে থাকে সেই প্লেনগুলোকে আস্ত অবস্থায় নেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এই জন্য এগুলোকে টুকরো টুকরো অবস্থায় বিভিন্ন গাড়িতে অথবা ট্রেনের মাধ্যমে নিয়ে পরবর্তীতে জোড়া দেওয়া হয়। সৌদি গভর্নমেন্টও এই 3টা বড় বড় এয়ারক্রাফটকে এই জন্যই ট্রান্সপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে। আর এখানে যেই 850 কিলোমিটারের জার্নিটা তাদেরকে কমপ্লিট করতে হবে সেটার খরচ সৌদি গভর্নমেন্টের জন্য খুব বেশি একটা ম্যাটার করে না। আসলে তাদের গন্তব্য হচ্ছে রিয়াদ সিজন 2024। আর এটা হচ্ছে কি এমন একটা ইভেন্ট যেখানে সৌদি আরবের কাজই হচ্ছে দুনিয়ার সমস্ত দেশের ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করা। আর সেখানে ভরপুর মাত্রা এন্টারটেইনমেন্ট, শপিং, কালচার এবং স্পোর্টস হবে। এই রিয়াদ সিজনকে সামনে 14টা ইভেন্টে ভাগ করা হয়েছে, যেমন বলিউড ওয়ার্ল্ড, বলিউড সিটি, কিংডম এরিনা, ওয়ান্ডার গার্ডেন, জু, ডিউন্স, স্টুডিও ট্যুর এবং সবচেয়ে নতুন বলিউড রানওয়েও। রিয়াদ সিজন 2024-এর জন্য তারা বিশাল বড় একটা এয়ারপোর্ট বানিয়েছে যেখানে সমস্ত কিছু থাকবে, যেখানে প্লেন থেকে শুরু করে কন্ট্রোল সিস্টেম এবং বড় বড় সত্যিকারের 3টা বোয়িং 777 থাকবে। পৃথিবীর সব জায়গা থেকে যেই টুরিস্টরা এই জোনের মধ্যে আসবে তারা তাদের চাহিদা এখানে খুব সহজেই পূরণ করতে পারবে। যেমন লাক্সারিয়াস কোনো প্লেনের মধ্যে ডিনার করা হোক, বা ককপিটের মধ্যে গিয়ে এনজয় করা হোক, বা এখানের কন্ট্রোলিং সিস্টেম সম্পর্কে ভালো করে জানা হোক। এয়ারক্রাফট, প্লেন এবং এই সমস্ত ব্যাপারগুলোতে খুবই লাক্সারিয়াস একটা ভাইব সহ রিয়াদ সিজন 2024-এ বলিউড রানওয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে। অক্টোবর 2024 থেকে শুরু হয়ে মার্চ 2025 পর্যন্ত চলা এই ইভেন্টটা সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-এর ছোট্ট একটা নমুনা। আসলে এটা প্রথমে 2019 সালে শুরু করা হয়েছিল, তবে কোভিডের জন্য এটা বিশ্ব মঞ্চের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। তবে এরপরে পরবর্তীতে 2022 এবং 2023 সালের ইভেন্টে ওপেনিং সেরেমনিতেই 7.5 লাখ মানুষ অ্যাটেন্ড করেছিল, যেখানে সবচেয়ে বেশি ড্রোন একসাথে আকাশে ওড়ে নানান রকম দৃশ্য বানিয়ে নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। গেল বছর সৌদি আরব প্রায় 5 কোটি টুরিস্টকে অ্যাট্রাক্ট করতে সক্ষম হয়েছিল। আর এটা বলা বাহুল্য যে 2024 সালের এই ইভেন্টটা আরও বেশি টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করবে। 3টা বিশাল বিশাল বোয়িং 777 এয়ারক্রাফটকে 3টা লরির মাধ্যমে 850 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া এখন সবাই মনে করছে সৌদি আরবের একটা মার্কেটিং স্টান্ট। এটা এমন একটা মার্কেটিং স্টান্ট যেটা শুধুমাত্র সৌদি আরবের রিয়াদ সিজন 2024-কেই ফেমাস করবে না, বরং তাদেরকে নতুন একটা বিশ্ব রেকর্ডও দেবে। আর এইসব কিছুর মানে এইটা দাঁড়ায় যে সৌদি আরব ধীরে ধীরে বদলে যাচ্ছে। আসলে মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-র যেই প্ল্যানটা, সেটার প্ল্যানই হচ্ছে তেলের উপর থেকে ডিপেন্ডেন্সি সরিয়ে অন্য কোনো জায়গায় ডিপেন্ডেন্ট হওয়া। যদিও প্রথমে সৌদি আরবের জন্য এটা কল্পনাও করা ছিল ভয়ের শামিল, তবে পরবর্তীতে যখন মিডল ইস্টেরই ছোট্ট একটা শহর দুবাই এই একই কাজটা করে দেখিয়ে দিল, তখন সৌদি আরব নিজেদেরকে বদলাতে বাধ্য হলো। আসলে দুবাই এখানে বিজনেস এবং ইনভেস্টমেন্টের হাব বানিয়ে পুরো মিডল ইস্টকে পুরোপুরি চমকে দিয়েছিল। যেখানে একটা সময় ইউনাইটেড আরব আমিরাত তেলের উপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল, সেখানে এখন ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার এবং এত বড় বড় বিজনেসম্যানদের ঘাঁটি হওয়ার জন্য সেখানে শুধুমাত্র 5%ই তেলের উপরে ডিপেন্ডেন্সি রয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেই সৌদি আরবও নিজেদের জন্য একটা সুযোগ খুঁজে বের করার ট্রাই করছে। আসলে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন যে ভিশন 2030-র আন্ডারে সৌদি আরব যতগুলো ইভেন্টই লঞ্চ করেছে বা যতগুলো ইভেন্টকে হোস্ট করেছে তার বেশিরভাগ টার্গেট ছিল পশ্চিমা কান্ট্রিগুলো। এবার হোক সেটা $500 বিলিয়ন খরচ করে নিউ লাইন সিটি অথবা দ্য রেড সি প্রজেক্ট, যেখানে 50টারও বেশি লাক্সারিয়াস হোটেল বানানো হচ্ছে। কিছু কিছু সমুদ্রের পাড়ে, আবার কিছু রেড সির মধ্যে যে দ্বীপগুলো আছে সেখানে বানানো হচ্ছে। আর যদি ইন্টারন্যাশনাল ইভেন্টের কথা বলা হয় তাহলে 2025 সালে সৌদি আরব ফর্মুলা কে হোস্ট করতে যাচ্ছে, আর 2020 থেকে সৌদি আরব ডাকার র্যালিকে তো হোস্ট করেই আসছে। আসলে এখানে অফরোডিং ড্রাইভারদেরকে 800 কিলোমিটারের রাস্তা পূরণ করতে হয় বিভিন্ন রকমের ডিফিকাল্টি ফেস করে, নানান রকমের ভাঙাচোরা নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে, তাও শুধুমাত্র একদিনের মধ্যে। আর এটা তো আমরা খুব ভালো করেই জানি যে অফরোডিংয়ের জন্য মরুভূমি হচ্ছে বেস্ট একটা প্লেস, কারণ সেখানে চাইলেই যে কোনো কাস্টমাইজ করা যায়। আর সৌদি আরবের চেয়ে ভালো মরুভূমি এলাকা দুনিয়াতে হয়তো কারো কাছে নেই। তবে এত কিছুর পরেও এত বড় বড় 3টা বোয়িং 777 এয়ারক্রাফটকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া সৌদির জন্য একেবারেই সহজ ব্যাপার ছিল না। আসলে এগুলোকে লরির মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য প্রথমে প্লেনের থেকে 2টা উইং খুলে ফেলতে হয়েছিল এবং পরবর্তীতে তার লেজুরটাও খুলে ফেলতে হয়েছিল, যেখানে রয়ে গিয়েছিল শুধু খোসাটা। তবে 200 টন ওজনের এই জিনিসটাকে উপরের দিকে তোলাও ছিল খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, যেটার জন্য স্পেশাল ক্রেনের ইউজ করা হয়েছে। আর যখন এটা ক্রেনের সাহায্যে লরির মধ্যে ওঠানো হচ্ছিল
তখন যাতে এটার মধ্যে দাগ না পড়ে এই জন্য স্পেশাল কিছু লাইলনের ইউজ করা হয়েছে। খুবই সতর্কতার সাথে সঠিক ক্যালকুলেশনের পরে ফাইনালি দুইটা ক্রেন এই 200 টন ওজনের জিনিসটাকে উঁচুতে তুলে একটা 26 হুইলারের উপরে তুলে দিয়েছে। যদিও এটাকে বলা হয় 26 হুইলার, তবে আসলে এটার মধ্যে টায়ার থাকে 104টা। তবে জেদ্দা এয়ারপোর্ট থেকে রিয়াদ যাওয়ার যে রাস্তাটা, এইটা পার করাও মোটেও সহজ কোনো কাজ ছিল না। কারণ কোন কোন মোড়ের মধ্যে এই 100 মিটার লম্বা জিনিসটাকে ঘোরাতে হবে আর কোথা থেকে কি টার্ন নিতে হবে সেগুলো আগে থেকেই প্ল্যানিং করা হয়েছিল। কিছু কিছু রোডে তো গাড়িগুলোকে রাস্তা থেকে সরাসরি মরুভূমির মধ্যে নামিয়ে নেওয়া হয়েছিল, যাতে করে কনভয়টা খুবই সহজেই সামনে এগোতে পারে আর গাড়িগুলো ট্রাফিক জ্যামের মধ্যে আটকে না যায়। নর্মালি এত ভারী এবং বড় কনভয়গুলো 20 কিলোমিটারের বেশি স্পিডে চলতে পারে না, কারণ এর চেয়ে বেশি স্পিড হয়ে গেলে লরি তার স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে ফেলবে। আর আগে পিছনে পুলিশের গাড়ি থেকে পুরোটা রাস্তা তাদেরকে সিকিউরিটি দিয়েছে আর তারা এইটা এনশিওর করেছে যাতে করে প্রত্যেকটা পয়েন্টে ট্রাফিক জ্যামকে আটকে দিয়ে কনভয়ের জার্নিটাকে তারা কন্টিনিউ করতে পারে। এই পুরো প্রসেসের মধ্যে প্রথমে কনভয়গুলোকে ডিসঅ্যাসেম্বল করা, এটার পার্টগুলোকে খুলে আলাদা করা, এরপরে মেইন পার্টটাকে এখান থেকে জেদ্দা পর্যন্ত নিয়ে যাওয়া এবং পরবর্তীতে এগুলোকে আবারও নতুন করে লাগাতে পুরোপুরি 10 দিন সময় লেগেছিল, যেখানে কিনা রাতও যুক্ত ছিল। তারা রাতেও কাজ করেছে। সরাসরি বলতে গেলে এইটাই বলতে হয় যে সৌদি আরব তার 2030-এর যেই ভিশন নিয়ে নেমেছে সেটা নিয়ে তারা খুবই বেশি সিরিয়াস। আর হয়তোবা এটার জন্য ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন কিছু ইভেন্ট দেখতে পারি এবং আমাদেরকে চমকে দেওয়ার মতো কিছু চলে আসতে পারে। তবে এখনও একটা কোয়েশ্চেন সবার মাইন্ডে রয়ে গেছে যে সৌদি আরবকে আসলেই দুবাইয়ের যে ট্যুরিজমের পপুলারিটি সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।